ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমজমাট কোরবানির হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবার ঈদের দিন সন্ধ্যার মধ্যে 25 লাখ পশুর বর্জ্য অপসারণের টার্গেট ঢাকা 2 সিটির। মক্কা থেকে তাবুর শহর মিনার পথে মুসল্লিরা। আজ থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, পরদিন আরাফাতের ময়দানে যাত্রা। বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ বাড়াতে চায় ভারত, নতুন রেলপথ তৈরিতে জরিপের অনুমোদন। ট্রেন চলাচলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাড়বে সংযোগ। সকালের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। দীর্ঘপথ পাড়ি দিয়ে আর্নজ ভ্যালি স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রিয় দলের জয় উপভোগ করেছেন গুটি কয়েক বাংলাদেশি সমর্থক। সাকিব রিশাদের পারফরমেন্সে মুগ্ধ তারা। সামনের ম্যাচগুলোতেও টাইগারদের ধারাবাহিকতার প্রত্যাশায় প্রবাসীরা। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। এই সেন্ট লুসিয়া কখনো বাংলাদেশ দলকে হতাশ করে না, সেটা আরও একবার প্রমাণিত হলো। সাকিব ছন্দ ফিরে পেয়েছেন ব্যাট হাতে। বাংলাদেশ প্রায় এক পা দিয়ে রেখেছে সুপার 8-এ। এই ম্যাচেও কিছু সমর্থক অনেক দূর দূরান্ত থেকে উড়ে এসেছিলেন সেন্ট ভিনসেন্টে, সমর্থন দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। শুধু খেলা দেখার উদ্দেশ্যে ঢাকা থেকে এসেছি। সবচেয়ে বড় কথা হলো যে আমরা আজকে সাকিবের একটা খেলা পেয়েছি। ভালো লাগছে আজকে যদি না জিততাম আর জীবনে খেলা দেখতাম না। সাকিবের পারফর্ম খুবই ভালো এবং ভবিষ্যৎ আগামী ম্যাচে সে অনেক ভালো করবে। সাকিবের মতন প্লেয়ার ঠিক সময় ঠিক কাজটাই করে, এটাই প্রমাণ হলো আজকে। আমার পাশে যে দুজন দেখছেন, একজন এসেছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে, আরেকজন যুক্তরাষ্ট্র থেকে। তাদের সঙ্গে একটু কথা বলবো, তাদের এই জার্নিটার কথা। একই সঙ্গে এত দূরে এসে বাংলাদেশের জয় দেখাতে তাদের কেমন লাগলো? আপনি এসেছেন তো অস্ট্রেলিয়া থেকে, যতটুকু বললেন, কেমন লাগছে এত দূর ট্রাভেল করে এসেছেন, এমন একটা জয় বাংলাদেশে দেখলেন? না, আমার খুবই আশাবাদী ছিলাম যে আমরা এই গ্রুপ থেকে আমরা সুপার 8-এ যাব। সাকিবকে একটা জবাবটা দিয়ে দিল আজ মাঠে, মনে হয় হি ইজ আ চ্যাম্পিয়ন প্লেয়ার। হ্যাঁ, ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, বাট তাকে মনে হয় তার সেওয়াগ যে কমেন্টটা করেছে তাকে নিয়ে, এটা তার মধ্যে একটা, তাকে বলবো যে জাগিয়ে দিয়েছে। আরও একজন আমার সঙ্গে রয়েছেন, গত 5টে বিশ্বকাপের সবগুলো বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ তিনি মাঠে বসে দেখেছেন। বাংলাদেশ গত ম্যাচটাও জিতেছে শ্রীলঙ্কার সাথে। কোন উইনটাকে বেশি এগিয়ে রাখবেন? ডেফিনেটলি এটা আপনার দিস উইল গিভ দেম আ রিয়েলি গুড মোমেন্টাম। আপনার আগের দুইটা ম্যাচেই বোলাররা অসাধারণ বোলিং করেছে, এটাতে ব্যাটসম্যানদেরও ক্রেডিট আছে। তো দিস শুড হেল্প দেম ফর দ্য নেক্সট ম্যাচ। আর একই পিচে খেলা যেহেতু হবে, আই এম শিওর উইল ডমিনেট দ্য নেক্সট গেম টু। আমাদের দেশের সেই কালচারটা ছিল না, লেগ স্পিনারকে ক্যারি করবে, রিশাদকে ক্যারি করছে, দেখে কেমন লাগছে? প্রত্যেকটা বড় টিমেরই একটা করে লেগ স্পিনারই কিন্তু ম্যাচ ঘুরায় দেন। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হি ইজ ডুইং ফর আস। আজকের ওই ওভারটাই ওয়াজ প্রবাবলি দ্য মেইন টার্নিং পয়েন্ট। তার সাথে মুস্তাফিজ ব্যাকড হিম আপ বিউটিফুলি। বাংলাদেশ কিন্তু উইনিং একটা মোমেন্টাম পেয়েছে। ডেফিনেটলি আমরা প্রত্যাশা করব পরের ম্যাচেও এই উইনিং মোমেন্টামটা বাংলাদেশ দল ধরে রাখবে, সুপার 8-এ বাংলাদেশ পা রাখবে টানা 2 ম্যাচ জিতে। এবং এই সুপার 8 ম্যাচগুলো কিন্তু হবে ক্যারিবিয়ানসে। বাংলাদেশ ক্যারিবিয়ানসে এসেছে, ভালো করছে, সেই ধারাটা পরের ম্যাচগুলোতে থাকবে। এমন দূর দূরান্ত থেকে সমর্থকরা এসে যেন হাসি মুখে ফিরে যেতে চান, সেটাই কিন্তু আসলে সবাই দেখতে চায়। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে ম্যাচ জয়ের পর টাইগার সমর্থকরা বাঁধ ভাঙা উল্লাসে মাতেন। রাজধানীর বিভিন্ন স্থানের মতো বড় পর্দায় খেলা দেখানো হয় টিএসসিতে। ব্যাটসম্যান শান্তর সমালোচনা করলেও শ্রুতি ঝরে তার অধিনায়কত্বে। সাকিব সমালোচকদেরও এক হাত নেন তারা। প্রত্যাশা করেন পরের ম্যাচে নেপালের বিপক্ষে থাকবে ফর্মের ধারাবাহিকতা। মাহবুব রিমনের রিপোর্ট। উদ্বেগ, উৎকণ্ঠা, বাঁধ ভাঙা উল্লাস। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে টিএসসি, দূরত্ব যেন মানে না বাধা, আবেগ যেন বাঁধন হারা। এটাই তো টাইগার সমর্থকদের আসল পরিচয়। ডাচদের সঙ্গে বহু হিসেব নিকেশ চুকিয়ে নেয়ার পালা। তাই তো বৃহস্পতিবারের সন্ধ্যার ঝোড়ো হাওয়াকে নিকুচি করে টিএসসিতে দর্শকদের ঢল। প্রতি বলে বলেই চিয়ার আপ, অকণ্ঠ সমর্থন। ম্যাচ জয়ের পর আবেগ যেন উছলে পড়ে। রিশাদের বোলিং দেখে আমরা খুবই মুগ্ধ। আর সাকিব আল হাসান খুব ভালো ব্যাট করেছে। একজন শুধু সাকিব বাংলাদেশে না, সারা বিশ্বের মধ্যে সাকিব, সারা বিশ্বের মধ্যে নাম করে। সুপার সাকিবে আস্থা, সুপার সাকিবেরই প্রতিদান। অথচ টাইগারদের এই বিশ্বসেরাকে নিয়ে কতই না সমালোচনা। সাকিবের ব্যাটে রান, সমালোচনা বীরেন্দ্র সেওয়াগের যেন মুখে ছাই। সবচেয়ে ভালো লাগছে বীরেন্দ্র সেওয়াগের চোখে আঙুলটা সাকিব আল হাসান দেখাই দিছে। সাকিব আল হাসান কি জিনিস! সাকিব আল হাসান আজকে যে দায়িত্বটা পালন করেছে, এক্সেলেন্ট। আজকে বাংলাদেশ দলের জেতাটা খুবই ইম্পর্টেন্ট ছিল।
দারুণ জয়ের পরেও সেই পুরনো কাসুন্দি ঘাটা, আবারও যে ব্যর্থ টপ অর্ডারে লিটন শান্ত। তবে শান্তর অধিনায়কত্ব নিয়ে ছড়ল স্তুতি। তার ব্যাটিংয়ে হয়তো অফ ফর্মে থাকতে পারেন, কিন্তু তার যেই ক্যাপ্টেন্সি, তিনি যেই মোমেন্টে যেই বলার দরকার, ক্যাপ্টেন্সি এক কথায় অসাধারণ। আমরা সত্যি আশাবাদী, ইনশাআল্লাহ আমরা এবার বিশ্বে অনেক ভালো কিছু করবো, ইনশাআল্লাহ বিশ্বে অনেক ক্যাপ্টেন নিয়ে আসবো। ম্যাচ জয়ের সঙ্গে বাড়তি পাওয়া নব্য প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কাকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয়া। নেপালের বিপক্ষে ম্যাচেও থাকবে পারফরমেন্সের ধারাবাহিকতা। সমর্থকদের প্রত্যাশা এখন একটাই। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ যাত্রার খবর। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে সড়ক ও রেলপথে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, মাওয়ায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন নজরুল এবং পাটুরিয়া ঘাটে আছেন ইউসুফ আলী। আমরা সরাসরি শুরুতেই যাচ্ছি সালেহের কাছে। সালেহী, ঈদ যাত্রার তৃতীয় দিনে স্বস্তি ধরে রেখেছে রেলপথ। এখন পর্যন্ত আজকে যে কয়টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে তার প্রতিটি এখান থেকে শিডিউল মেনে যথাসময়ে ছেড়ে গেছে। সকাল 6টায় রাজশাহীর ট্রেন ধূমকেতু যাত্রার মধ্য দিয়ে আজকের ঈদ যাত্রা তৃতীয় দিনের শুরু হয়। সেই ট্রেনটি সকাল 6টায় যথাসময়ে এখান থেকে ছেড়ে গেছে। আমরা দেখেছি তিস্তা এক্সপ্রেস, সেটি সকাল 7:30 সিলেটের ট্রেন পারাবত, এবং এখন যেটি ছেড়ে যাবার উদ্দেশ্যে কমলাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেটি উত্তরবঙ্গের ট্রেন যাবে লালমনিরহাট বুড়িমারি এক্সপ্রেস। সেই বুড়িমারি এক্সপ্রেসও কিন্তু আপনি জানেন যে ঈদ যাত্রার আগেও বুড়িমারি এক্সপ্রেসের নানা ধরনের জটিলতা ছিল। ট্রেনটি প্রতিদিনই প্রায় শিডিউল বিপর্যয়ে পড়তো বা নির্দিষ্ট সময় থেকে 2-3 ঘন্টা বিলম্বে যাত্রা করেছে। তবে আজকে এখন 8:30 এখনো বাজেনি। ট্রেনটি এখান থেকে 8:30টায় ছেড়ে যাবার কথা। ট্রেনটির যে ওয়াশপিটের যে কাজ এবং ধোয়া মোছা সম্পূর্ণ শেষ। যাত্রীরা এখন কিন্তু উঠে বসেছেন আসনে এবং ট্রেনটি ছেড়ে যাবার অপেক্ষায়। আজকে সারাদিন কমলাপুর রেল স্টেশন থেকে দুটি ঈদ স্পেশাল সহ মোট 43টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। সেই 43টি আন্তনগর ট্রেনের মোট যাত্রী প্রায় 35,000 মতো। এই ছাড়া আরও 43টি সহ মোট 69টি অন্যান্য ট্রেন অর্থাৎ মেল, লোকাল এবং কমিউটার মিলে ছেড়ে যাবে এবং তাতে সারাদিনে অন্তত 1,20,000 থেকে 1.5 লক্ষ লোক ট্রেন যোগে দেশের বিভিন্ন গন্তব্যে নারীর টানে বাড়িতে যাবেন এবং প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাত্রা করবেন। সকাল থেকে যতগুলো ট্রেন এখান থেকে ছেড়ে গেছে তার মধ্যে আমরা খেয়াল করেছি পশ্চিমাঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রীর চাপ অনেকটা। তবে যেহেতু শেষ কর্মদিবস গতকাল শেষ হয়ে গেছে এবং আজকে থেকে ঈদের ছুটি শুরু হয়েছে, এরপরেও কিন্তু আসলে সেই অর্থে কমলাপুর রেল স্টেশনে প্রচুর সংখ্যক গাদাগাদি, ভিড়াভিড়ি এবং যে ধরনের উপচে পড়া যাত্রীর চাপ থাকে তা কিন্তু আসলে অনেকটাই কম এখন পর্যন্ত আমরা সেটা দেখেছি। তবে তিস্তা এক্সপ্রেস বা কিন্তু হচ্ছে যেই ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো অন্যান্য যেই তিস্তা এক্সপ্রেস বা জামালপুর বা ময়মনসিংহের যে ট্রেনগুলো রয়েছে সে সমস্ত ট্রেনে আমরা ভিড় দেখেছি অনেকটা, এবং সেই ট্রেনগুলোতে আসলে উপচে পড়া ভিড় সেটি আসলে বলাই যায়। পাশাপাশি অন্যান্য যে ট্রেন রয়েছে, উত্তরাঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে আমরা সকাল থেকে দেখেছি সেটি সুন্দর। এই যে ট্রেনটি ধূমকেতু এক্সপ্রেস যেটির মধ্য দিয়ে আজকে যাত্রা শুরু হয়েছে সেই ট্রেনটিতেও কিন্তু আজকে উপচে পড়া ভিড় ছিল। শুধুমাত্র বলা চলে যে পূর্বাঞ্চল অর্থাৎ ট্রেনের যেই পূর্বাঞ্চল রয়েছে চিটাগং এবং সিলেট, তার ট্রেনের যে যাত্রী সংখ্যা তার চাপ কিছুটা কম হলেও অন্যান্য ট্রেন যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা যাত্রী চাপ লক্ষ্য করেছি। বিশেষ করে বলা চলে যে উত্তরবঙ্গের ট্রেনগুলো যে যাত্রীর যে ঈদের আগে যে আতঙ্কে ছিলেন অথবা যাত্রীরা যে ধরনের বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়েন, যে শিডিউল বিপর্যয় এবং অতিরিক্ত যাত্রী চাপে আসলে গাদাগাদিতে টিকিট কেটেও মানুষ আসন পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে না। আজকে কর্মদিবস গতকাল শেষ হয়েছে, তারপরেও কিন্তু সেই অর্থে ততোধিক চাপ কিন্তু আমরা আসলে ঠিক অতটা লক্ষ্য করছি না। উত্তরবঙ্গের ট্রেনগুলোতে গাদাগাদি ভিড় উপচে পড়া আছে, তারপরে আসলে আসন সমসংখ্যক মানুষ, তবে সেটি বিমানবন্দরে গিয়ে কতটা ঠিক থাকবে যেহেতু সেখানেও যাত্রা বিরতি হবে সেটি এখন আসলে দেখার বিষয়। এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর থেকে ট্রেন যোগে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব মাওয়ার মুন্সিগঞ্জের মাওয়ায়, সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সড়ক পথ এবং রেলপথ দিয়ে কিন্তু ঈদে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়
এবং এই যে মাওয়া টোল প্লাজা আছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার, এই টোল প্লাজা ঘিরে কিন্তু ভোর থেকেই গাড়ির লম্বা সারি, যেটি কিন্তু 3 কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে এবং মোটরসাইকেলের সারি কিন্তু আরও লম্বা এবং সেখানে যে মোটরসাইকেলের নির্ধারিত যে টোল বুথ রয়েছে সেটি কিন্তু আরেক একটি বাড়িয়ে দেওয়া হয়েছে, তারপর কিন্তু চাপ কমানো যাচ্ছে না। এদিকে বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু পদ্মা সেতুর এই মাওয়া টোল প্লাজা ঘিরে যে অপেক্ষায় আছে এবং এখানকার যে ম্যানুয়াল পদ্ধতিতে যে টোল আদায় সেই কারণে কিন্তু বিলম্ব হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে যে পদ্মা সেতু চালু হওয়ার যে 2 বছর প্রায় পূর্তি হতে যাচ্ছে, এর আগে কিন্তু ঈদে ঘরমুখ মানুষের অন্তহীন বিড়ম্বনা ছিল এই ফেরি পারাপার ঘিরে এবং সেখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা নয় দিনের পর দিন অপেক্ষা করতে হতো। আর সেই বিড়ম্বনা শেষে এখন কিন্তু মাত্র 9-10 মিনিটে বিশাল পদ্মা পাড়ি দিচ্ছে সড়ক পথে। আবার একই সঙ্গে সে এই রেলপথ চালু হবার কারণে কিন্তু দুদিক দিয়ে সুফল পাচ্ছে। তবে যারা আজকে ঈদে বাড়ি ফিরছে তারা বলছেন নারীর টানে নির্বিঘ্নে তারা যেতে পারছেন। তবে এই টোল প্লাজায় যদি আধুনিকায়ন ব্যবস্থা থাকতো, দ্রুত চলন্ত গাড়ির টোল আদায়ের যে পদ্ধতি ঘোষণা দেওয়া হয়েছিল সেটি চালু হলে কিন্তু এই বিড়ম্বনা লাঘব হবে। তবে এই যে টোল আদায়ের সাথে যারা জড়িত আছেন, কোরিয়ান যে ঠিকাদার, তাদের সঙ্গে যে বাংলাদেশে যারা কাজ করছেন তারা বলছেন যে এই পদ্ধতির ব্যাপারে তাদের কাজ চলছে। একই সঙ্গে কিন্তু এখানকার যে যানবাহনগুলো তারা যে পদ্মা পাড়ি দিতে পারছে দ্রুত, এর বাইরেও কিন্তু বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে রোড যে রয়েছে সেখানে কিন্তু দ্রুত গতির টোল পদ্ধতি চালু করা হয়েছে। এই কারণে কিন্তু মানুষ অনেকটাই নির্বিঘ্নে বাড়ি ফিরছে। তো এই ছিল পদ্মা সেতুর মাওয়া পয়েন্টের ঈদে ঘরমুখ মানুষের সবশেষ। আমরা চলে যাব পাটুরিয়ায়, সেখানে ফেরিঘাটের খবর জানাবেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। ধন্যবাদ উজ্জ্বলটা। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদের খুশি ভাগাভাগি করার জন্যই কিন্তু নারীর টানে ঘরে ফিরছে মানুষ। তবে আমরা কয়েকদিনের তুলনায় আজ কিন্তু বেশ চাপ দেখেছি। এই মুহূর্তে গড়ি নামের একটি ফেরিতে পাটুরিয়ার 3 নম্বর ঘাট থেকে ছেড়ে যাওয়াটা প্রস্তুতি করছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বেশ যাত্রী এবং যানবাহনটা কিন্তু নিয়ে এখান থেকে চলে যাচ্ছে। যেহেতু এই ঘাটে কোনো এই মুহূর্তে ফেরি নাই, সেহেতু মানুষ কিন্তু 3 নাম্বার ঘাটের দিকে সবাই অগ্রসর হচ্ছে। এছাড়াও ভাইজান নামের একটি ফেরি এখানে আসার চেষ্টা করছে। ঘাটের উপর প্রান্তে কিন্তু মানুষ অপেক্ষা করছে। অর্থাৎ বলতে পারি মনোরম পরিবেশে মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে তার কিন্তু গন্তব্যে পাড়ি দিতে পারছে এখন পর্যন্ত। এছাড়াও দক্ষিণ পশ্চিম অঞ্চলের পশুবাহী ট্রাক বেশ পার হতে পারছে। আমরা সকাল থেকে দেখছি, সকালের দিকে আমরা দেখছি যে তাদের ভিতরে কিন্তু আনন্দের ছোঁয়া রয়েছে, যেহেতু নদীতে উজ্জ্বল একটি পরিবেশ রয়েছে এবং নদীতে স্রোত থাকায় 10 থেকে 15 মিনিট বেশি সময় লাগছে। তবে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট রোডে যে কয়েকটি ফেরি রয়েছে সবগুলো চলাচল করছে। সবগুলো ঘাট এখন পর্যন্ত কিন্তু সবগুলো ফেরি কিন্তু সচল রয়েছে। পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট রুটে মোট 23টি ফেরি, 33টি লঞ্চ এবং 61টি স্পিড বোট দিয়ে কিন্তু চলাচল করছে। সকালের তুলনায় এখন কিন্তু যানবাহন এবং যাত্রীর সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। এই যাত্রার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়া ঘাট থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন এবং মাওয়া থেকে। ঢাকার বাইরে জেলায় জেলায় জমজমাট কোরবানির পশুর হাট। ক্রেতাদের পছন্দের শীর্ষে ছোট মাঝারি আকারের গরু। চলতি বছর পশুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়লেও সেই তুলনায় মিলছে না দাম। তবে ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় লাভবান হওয়ার আশা খামারিদের। আর মাত্র 2 দিন পর পবিত্র ঈদুল আজহা। কোরবানির পশু কিনতে হাটে হাটে ছুটে আসছেন ক্রেতারা। শেষ মুহূর্তে বেচা কেনায় জমজমাট কোরবানির পশুর হাট। টাঙ্গাইলের ভুয়াপুরের গোবিন্দাসী হাটে সকাল থেকে পশু আনা শুরু করেন খামারিরা। লক্ষাধিক গরুর মধ্যে পছন্দের পশুটি কিনতে জেলা ও জেলার বাইরে থেকে হাটে আসেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের পশু বিক্রি হচ্ছে বেশি।
তবে দিনাজপুর শহরের রেলবাজার হাটে কেনাবেচা জমজমাট হলেও ক্রেতারা বলছেন পশুর দাম গতবারের তুলনায় বেশি। বাজেট সীমিত থাকায় কোরবানির পশু কিনতে হিমশিম অবস্থা বলেও জানান তারা। তবে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়লেও সেই তুলনায় পাওয়া যাচ্ছে না দাম। গরু কিনতে আসছি, কিন্তু আজকে তো বাজার বেশি মনে হচ্ছে। এটা সীমিত বাজেটের মানুষের জন্য খুব টাফ হয়ে যাবে এবার গরু কেনা। বেচতে পারতেছি না, দাম বলো যে খাবারের দাম তাতে তো আমার কোনো পোষা না। কারেন্টের বিল বেশি, সবকিছু বেশি, ওই হিসাবে আমরা খামারিরা ওই হিসাবে দাম পাচ্ছি না। জামালপুর সদর উপজেলার বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে জমে উঠেছে গরুর হাট। ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় লাভবান হওয়ার আশা খামারিদের। মাঝারি ধরনের গরুর চাহিদাগুলো খুবই বেশি। এত বছর পালছি, যদি ন্যায্য মূল্য না পাই তাহলে লাভ কোথায় হবে? প্রাকৃতিকভাবে হৃষ্টপুষ্ট করা গরুর চাহিদা থাকায় পার্বত্য জেলা খাগড়াছড়ির হাটগুলোতে পশু কিনতে আসছেন ক্রেতা ও পাইকাররা। জেলায় 50 থেকে 60 হাজার টাকায় মিলছে ছোট গরু। মাঝারি আকারের গরু বিক্রি হচ্ছে 60 থেকে 80 হাজারে। এটা ক্রয় ক্ষমতার মধ্যে আছে। গাছ খাওয়াইয়ে এই গরুগুলোকে হৃষ্টপুষ্ট করা এবং এই জন্য এই গরুর চাহিদা একটা বিশেষভাবে রয়েছে প্লেন ডিস্ট্রিক্টে। নিরাপত্তা আমরা যথেষ্ট চেষ্টা করব, এখানে কোনো আপত্তিকর কোনো কিছু এখন আমাদের পড়ে না। জেলায় জেলায় কোরবানির পশুর হাটগুলো আগামী 2 দিনে আরও জমে উঠবে বলে আশা খামারি ও পাইকারদের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। কোরবানি ঈদকে সামনে রেখে সকাল থেকে জমজমাট পশুর হাটগুলো। এই মুহূর্তে বাগেরহাটের বেতাকা হাটে আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। টুটুল, বাগেরহাটের সবচেয়ে বড় যে পশুর হাট, সেই পশুর হাট বাগেরহাটের বেতাকা হাটে কিন্তু সকাল 6টা থেকে কিন্তু আসলে বেচা কেনা জমে উঠছে। এবং আমরা যদি বলি যে বাগেরহাটের এই যে বেতাকা হাটে প্রায় কয়েক হাজার আসলে পশু নিয়ে এখানে ব্যাপারীরা আসছেন, এখানে আসলে বিক্রি চলছে। আমরা এখন পর্যন্ত গত 2 ঘন্টায় আমরা এখান থেকে যে ইজারাদার আছে তাদের মাধ্যমে শুনেছি যে প্রায় 3000-এর মতন গরু বিক্রি হয়ে গেছে। এছাড়া কিন্তু এখানে হাজার হাজার এখানে গরু রয়েছে এবং পাশাপাশি ক্রেতারাও কিন্তু এখানে মাঠে আসছেন এবং তারা কিন্তু আসলে দাম দরদাম করছেন। পছন্দের আসলে গরু ক্রয় করার জন্য আসলে ক্রেতারা এখানে আসছেন। যদি আমি একটু বলি যে আসলে কেউ কেউ বলছেন যে ক্রেতার সাধ্যমতো তারা ক্রয় করতে পারছেন, আবার কেউ কেউ বলছেন যে দাম একটু চড়। তবে মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে। তবে এই হাটে এবং আমরা যদি বলি যে আসলে বিভিন্ন দেশীয় গরুর চাহিদা আসলে বেশি রয়েছে, যে দেশীয় গরুর চাহিদা কারণে এখানে ক্রেতারাও কিন্তু আসতে শুরু করেছে এবং এখানে লোকালে যে ক্রেতারা রয়েছে এবং বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন উপজেলা থেকে তারা কিন্তু তার পছন্দের এবং কোরবানি দেওয়ার জন্য যে পছন্দের পশু তারা ক্রয় করবেন, এটাই কিন্তু তারা এখানে আসছেন। আমরা যদি বলি যে আসলে এই হাট এবং আজকে থেকে কিন্তু একেবারে আগামী 2 দিন পর্যন্ত এখানে কিন্তু অব্যাহত থাকবে, এমনটাই কিন্তু এখানে জানিয়েছেন ইজারাদাররা। তবে হাজার হাজার এখানে গরু নিয়ে আসলো, অনেকটাই তারা বলছেন যে আগের চেয়ে একটু দাম বেশি বলছেন অনেকেই। তবে এই কারণেই কিন্তু অনেক ব্যাপারীরা বলছেন যে কেউ কেউ বলছেন যে আসলে এবার কিন্তু আসলে লচের ভাগটাই আসলে বেশি দেখা যাচ্ছে। তবে আবার ক্রেতারা বলছেন যে আসলে মোটামুটি সাধ্যের মধ্যে রয়েছে হাটে গরু। কারণ হলো এখানে যে দেশীয় গরুর যে চাহিদা এটা রয়েছে প্রায় 2 লাখ টাকা থেকে নিচে নামিয়ে এবার 1 লাখ টাকার মধ্যে কিন্তু অনেক গরু এখানে আমরা দেখতে পাচ্ছি। সাথে আমরা কথা বলেছি, এখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, এখানে পুলিশ পাহারা দিচ্ছেন এবং পাশাপাশি এখানে প্রাণী সম্পদের কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু এখানে পরীক্ষা নিরীক্ষা করছেন এবং সব মিলিয়ে যদি বলি যে আসলে হাট জমে উঠেছে, হাটটা চলবে আগামী দিন পর্যন্ত। এই ছিল আমার কাছে বাগেরহাটের ফকিরহাটের বেতাগা পশুর হাট থেকে বেচাকেনা সব শেষ খবর। গরু বেচাকেনার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট থেকে। কোরবানির ঈদ সামনে রেখে প্রায় 25 লাখ পশুর বর্জ্য অপসারণের মহাযজ্ঞ সামলাতে প্রস্তুত ঢাকার 2 সিটি কর্পোরেশন। এবার কোরবানির বর্জ্য সন্ধ্যার মধ্যে সাফ করার পরিকল্পনা। আর হাট পরিষ্কার না করলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নগর কর্তৃপক্ষের। রাশেদ লিমনের রিপোর্ট। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পুরোপুরি 2 সিটি কর্পোরেশনের। স্বাভাবিক সময়ে দৈনিক 6.5 থেকে 7,000 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয় এই নগরে। তবে কোরবানির ঈদে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় 22,000 মেট্রিক টনে। আর একদিনে এই পরিমাণ বর্জ্য অপসারণে প্রতি বছরই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় নগর কর্তৃপক্ষকে।
এবারের কোরবানির ঈদকে সামনে রেখে প্রায় 25 লাখ পশুর বর্জ্য অপসারণের এই মহাযজ্ঞ সামলাতে আগেভাগেই প্রস্তুতি সেরে নিচ্ছে দুই সিটি। কয়েক বছরে দিনের বর্জ্য দিনে অপসারণের অভিজ্ঞতায় এবারে কোরবানির বর্জ্য সন্ধ্যার মধ্যেই সাফ করার পরিকল্পনা তাদের। দ্বিতীয় দিনের পশুর বর্জ্য অপসারণেও থাকবে আলাদা পরিকল্পনা। গত বছর 8 ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণভাবে বর্জ্য অপসারণ করেছি, সেটি রাত 10টার মধ্যে আমাদের সম্পন্ন হয়েছিল। তা আমরা চেষ্টা করব যাতে এর থেকেও আমরা ভালো কিছু করতে পারি, আমাদের নাগরিকদেরকে অনেক আগেই যাতে আমরা এই নিষ্কৃতি দিতে পারি। জনগণের সহায়তা আমরা পেয়ে থাকি। জনগণকে আমরা যে বর্জ্য ব্যাগটা আমরা দিচ্ছি, এটা যদি সবাই যদি ইউটিলাইজ করে, প্রপারলি যদি ব্যবহার করেন, তার বর্জ্যটা রেখে বেদে যদি জায়গা মতো রেখে দেন বা আমাদের পিসিএসপি যদি দিয়ে যান, তাহলে এটা কোনো সমস্যা হওয়ার কথা না। মানুষ যদি আমরা সচেতন হই। দুই সিটি থেকে দেয়া হবে প্রায় 3 লাখ পরিবেশ বান্ধব পলিথিন, 1,500 ড্রাম ব্লিচিং পাউডার, 150 গ্যালন স্যাভলন। হাটের পাশাপাশি যেসব স্থানে ময়লা জড়ো হবে সেখানে ব্যবহার করা হবে ভারী যন্ত্রপাতি। তবে সেক্ষেত্রে নাগরিকদের সহায়তা চাইলেন নগর কর্তৃপক্ষ। আমাদের বিশেষায়িত যান সেটি প্রায় 480টি রেডি থাকবে এবং প্রায় 9,500 কর্মী ফাইনাল ডিসপোজাল সেই পর্যন্ত কাজ করবে। 25টা নতুন ডাম্প ট্রাক পেয়েছি অলরেডি, আমাদের বহরে যুক্ত হয়েছে ডাম্প ট্রাক। ময়লা নেওয়ার জন্য সবচেয়ে বড় যন্ত্র আমরা যানবাহন বলবো, এটা 10টা পেলোডার আসতেছে। সুতরাং যন্ত্রপাতি এবং যানবাহনের দিক দিয়ে ঢাকা দক্ষিণ সিটি আমি মনে করি সমৃদ্ধ। হাটের বর্জ্য অপসারণ না করলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি সিটি কর্পোরেশনের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র মক্কা নগরী থেকে তাবুর শহর মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন হাজিরা। বৃহস্পতিবার এশার নামাজের পরপরই যে যার মতো ছুটে চলেছেন মিনায়। আজ থেকে শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে এশা অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। পরদিন সেখান থেকে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা। মক্কা থেকে পবিত্র হজের খবর জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। হজের আনুষ্ঠানিকতা উপলক্ষে মক্কা থেকে লক্ষ লক্ষ মুসলিম মিনার প্রান্তরের দিকে রওনা হয়েছেন। ইতিমধ্যেই তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাত থেকেই তারা কেউ পায়ে হেঁটে এবং কেউ বাস যোগে অথবা বিভিন্ন বাহনে চড়ে মিনার প্রান্তরের দিকে রওনা হয়েছেন। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের তথ্যমতে এই বছর প্রায় 26 লক্ষ মুসল্লির থাকার ব্যবস্থা করা হয়েছে তাবুর শহর মিনায়। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের তথ্যমতে এবছর 180টিরও বেশি দেশ থেকে প্রায় 20 লাখেরও বেশি মুসলিম মক্কায় হজ করতে এসেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের হজকে কবুল করে এবং আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা আছে তারা যারা কষ্ট করে যারা আসছে তাদের হজটা যেন আল্লাহ তাআলা কবুল করে। 8 জিলহজ থেকেই হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। মিনায় অবস্থান করে জোহর, আসর, মাগরিব, এশা ও 9 তারিখ ফজরের নামাজ আদায় করবেন সেখানে এবং এর মাধ্যমেই হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। 11-12 জিলহজ জামরায় পাথর নিক্ষেপ ও মাথা মুন্ডন এবং তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। মিনায় অবস্থান করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় অবস্থান করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে মিনার প্রান্তরে কোরবানি করতে নিয়ে এসেছেন এবং সেখানে পাথর নিক্ষেপ করেছেন শয়তানকে। এজন্য এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই হাজিদেরকে যেতে হবে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। অবশেষে টনক নড়ল সরকারের। চোরাচালানকারীদের দেয়া শুভঙ্করে ফাঁকে ধরতে লেগে গেল এক যুগ। শুল্ক ফাঁকি দিয়ে অলংকারের নামে 24 ক্যারেটের স্বর্ণ আনা বন্ধ হলো প্রস্তাবিত বাজেটে। এর ধাক্কা কতটা পড়বে বা দাম বাড়বে তা নিয়ে ক্রেতা বিক্রেতার আছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বলছে, ব্যবসা বান্ধব স্বর্ণের বাজার তৈরিতে সিদ্ধান্ত আসা দরকার ছিল আরও আগে। অর্থনীতিবিদরা বলছেন, সাময়িক শূন্যতা তৈরি হলেও জোর দিচ্ছেন জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে। জিনাতারা যশোয়ার রিপোর্ট। স্বর্ণালঙ্কার অর্থ 22 বা তার চেয়ে কম ক্যারেটের স্বর্ণে নির্মিত নকশা খচিত ও পরিধানযোগ্য অলংকার। 24 ক্যারেট দিয়ে সম্ভব নয় কোনো অলংকার তৈরি করা। তবে এতদিন 24 ক্যারেটের স্বর্ণালঙ্কার দেশে আনার নামে ফাঁকি দেয়া হয়েছে কোটি কোটি টাকার শুল্ক।
নিয়ম অনুযায়ী ভরিতে 4,000 টাকা শুল্ক দিয়ে 117 গ্রাম পর্যন্ত স্বর্ণের বার দেশে আনতে পারবেন বিদেশ ফেরত একজন যাত্রী, আর বিনা শুল্কে আনতে পারেন 100 গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার। এক যুগ ধরে এই সুবিধার অপব্যবহার করে 24 ক্যারেটের স্বর্ণ অলংকার বানিয়ে এনে তৈরি হতো 21-22 ক্যারেটের স্বর্ণ। এবার টনক নড়ল সরকারের। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বর্ণালংকারের সংজ্ঞা থেকে বাদ দেয়া হয়েছে 24 ক্যারেটের স্বর্ণকে। তাতে দেশের বাজারে কতটা প্রভাব পড়বে? একটু এফেক্ট পড়াটা খুবই স্বাভাবিক। মধ্যবিত্ত ক্রেতা তো আসতেই পারে না। প্রাইস ভেরিয়েশনের সাথে একটা সম্পর্ক আছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বলছে বাজেটে তাদের কোনো দাবি মানেনি সরকার। গভর্নমেন্ট লাভবান হবে, আর তো কিছু না। টোটালি সলিড গোল্ড বন্ধ করে দিতে হবে। আমাদের ভ্যাট 5% থেকে 3% করার কথা ছিল। আমরা ব্যাগেজগুলো বলেছিলাম 100 গ্রাম থেকে 50 গ্রাম নিয়ে আসার জন্য। গভর্নমেন্ট আমাদের প্রস্তাবনার থেকে কিছুই গ্রহণ করেনি। স্বচ্ছতাকে শক্তিশালী করার কর্মপরিকল্পনা নিয়ে সরকারকে এগোনোর তাগিদ অর্থনীতিবিদদের। এই জায়গাটাতে সাময়িকভাবে কিছুটা শূন্যতা তৈরি হবে, কিন্তু এটা পূরণ করার জন্য আসলে আমাদের যে স্বর্ণের আকরিক ওর বা ডোর এটাকে আমদানি করাটা আরো সহজ করতে হবে এবং এই জায়গাতে আসলে আরো বিনিয়োগ বাড়াতে হবে এবং এটার জন্য যে রিফাইনারির কথাবার্তা বলা হচ্ছিল তো সেটা যেন অগ্রগতি হয়। বাজুসের অভিযোগ বছরে পাচার হয়ে দেশে আসে অন্তত 91,000 কোটি টাকার স্বর্ণ ও হীরা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ বাড়াতে চায় ভারত। নতুন রেলপথ তৈরির মধ্য দিয়ে যোগাযোগ জোরদারের লক্ষ্যে এরই মধ্যে দেশটির রেল মন্ত্রণালয় সম্ভাব্য জরিপ প্রতিক্রিয়ার অনুমোদন দিয়েছে। প্রস্তাব অনুমোদন পেলে সড়ক পথের মতো রেলপথেও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়বে উত্তর ও পূর্ব ভারতের মানুষের। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 1947 সালের আগে ভারত বাংলাদেশের মধ্যে মোট 8টি সীমান্ত পথ দিয়ে রেল যোগাযোগ ছিল, তবে দেশভাগের পর প্রায় সবই বন্ধ হয়ে যায়। যদিও 1971 সালের পর আবারও রেলপথে যুক্ত হতে শুরু করে প্রতিবেশী এই দুই দেশ। শুরু হয় গেদে দর্শনা, পেট্রাপোল বেনাপোল, সিংবাদ রহনপুর, রাধিকাপুর, বিরল দিয়ে রেল চলাচল। এরই মধ্যে সিংবাদ রহনপুর, রাধিকাপুর, বিরল এই দুটো সীমান্ত পথ দিয়ে শুধুমাত্র মালগাড়ি চলাচল করলেও বাকি দুটো পথ দিয়ে যাত্রীবাহী ট্রেন যাতায়াত করছে কয়েক দশক ধরে। বর্তমানে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ বাড়লেও উত্তর পূর্ব ভারতের মানুষ থাকছেন বিচ্ছিন্ন। এছাড়াও ভারতের পূবের রাজ্যগুলোর সঙ্গে ত্রিপুরার রেল যোগাযোগ খুবই দুর্বিষহ হয়ে পড়েছে। তাই উত্তর ও পূর্ব ভারত এবং বাংলাদেশের মানুষের যোগাযোগ বাড়াতে ভারতীয় রেলওয়ে বাংলাদেশের সঙ্গে নতুন রেলপথ তৈরির জন্য সম্ভাব্য পথ নির্বাচন করতে শিগগিরই জরিপ চালাবে। ভারতের একটি গণমাধ্যমকে দেশটির উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও কোচবিহার গীতলদা থেকে বাংলাদেশের হিলি, পার্বতীপুর, কাউনিয়া, লালমনিরহাট ও মোগলহাট পর্যন্ত 32 কিলোমিটার লাইন স্থাপনের প্রস্তাব করা হচ্ছে। এছাড়া বালুরঘাট থেকে হিলি, গাইবান্ধা হয়ে মাহেন্দ্রগঞ্জ, তুরা, মেন্দিপাতর সেকশনের 250 কিলোমিটার রেলপথ তৈরির ইচ্ছে দিল্লির। শুধু তাই নয়, বিহার থেকে কোচবিহারের হলদিবাড়ি হয়ে পঞ্চগড় পর্যন্ত রেল সংযোগ বাড়াতেও উদ্যোগী ইন্ডিয়ান রেলওয়ে। এছাড়াও নতুন এই রেলপথ তৈরির তালিকায় রয়েছে দক্ষিণ ত্রিপুরা থেকে ফেনী হয়ে চট্টগ্রাম। চট্টগ্রামের নতুন এই রেলপথ হবে ত্রিপুরা সীমান্ত থেকে 131 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও নদিয়ার গেদে সীমান্ত থেকে ঈশ্বরদী, টঙ্গী, ভৈরব বাজার, আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত রেল চালাতে চায় মোদী প্রশাসন। একইভাবে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে যশোর, নড়াইল, পদ্মা সেতু দিয়ে আগরতলা পর্যন্ত লাইন বসাতে চায় দিল্লি। জানা গেছে, উত্তর পূর্ব ভারত এবং ভুটানের সঙ্গে অভ্যন্তরীণ পথ ও সময় কমিয়ে আনতে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চলাচলের প্রস্তাব ঢাকাকে দিয়ে রেখেছে দিল্লি। ভারত বাংলাদেশের মধ্যে বন্ধ থাকা 4টি রুট হলদিবাড়ি, চিলহাটি, চ্যাংড়াবান্ধা, বুড়িমারি, মহিষাসন, শাহবাজপুর এবং আগরতলা, আখাউড়া। এই রুটের মধ্যে দুটো পথ আখাউড়া ও চিলহাটি রেলপথ পুনরায় চালুর কর্মসূচি এরই মধ্যে শুরু করেছে দুই দেশ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার জবাবে ডলার ও ইউরো বেচাকেনা বন্ধ করে দিল রাশিয়ার প্রধান শেয়ার ও মুদ্রাবাজার মস্কো এক্সচেঞ্জ। বুধবার মস্কো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।
পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন ডলার ও ইউরো ভিত্তিক সম্পদের লেনদেন ও নিষ্পত্তি স্থগিত থাকবে বলে জানায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যাংক কোম্পানি এবং বিনিয়োগকারীরা মস্কোর কেন্দ্রীয় এক্সচেঞ্জের মাধ্যমে মুদ্রা লেনদেন করতে পারবে না। তবে মস্কো এক্সচেঞ্জের আওতার বাইরের যে কোনো ব্যবস্থা ব্যবহার করে ডলার ও ইউরো কেনাবেচা করতে পারবেন রুশ নাগরিকরা। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ার উপর একই রকম নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের ঢল, কমলাপুরের যাত্রীদের উপচে পড়া ভিড়, মাওয়া প্রান্তে দীর্ঘ যানজট, জমজমাট পশুর হাট, ঈদের দিনই বর্জ্য অপসারণের টার্গেট ঢাকা 2 সিটির। মক্কা থেকে তাবুর শহর মিনার পথে হাজিরা, আজ থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, পরদিন আরাফাতের ময়দানে যাত্রা। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।